হজমের সমস্যাতে ভুগছেন, প্রতিদিন গ্যাস, পেটে অস্বস্তি, গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে চিন্তিত রয়েছেন। আজকের ভিডিওতে আলোচনা করব হজম শক্তি বাড়ানোর জন্য, গ্যাস অম্বলের সমস্যা দূর করার জন্য 11টি সহজ ঘরোয়া উপায় বা পদ্ধতি। এগুলোকে মেনে চললে আপনার পেটের সমস্যাকে আপনি বিদায় জানাতে পারবেন। তাই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম যে বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে আপনাদের খাদ্য তালিকাতে আপনারা হোল ফুড অ্যাড করুন। প্রসেসড ফুড যেগুলো রয়েছে সেগুলোকে বাদ দিন। হোল ফুড বলতে আপনি ভেজিটেবলস খান, মাছ খেতে পারেন, মাংস খেতে পারেন, ডিম খেতে পারেন, বাজার থেকে যেগুলো বাড়িতে নিয়ে এসে রান্না করা যায় বিভিন্ন রকমের, সেটা ফলও হতে পারে, বাদাম হতে পারে। এই যে খাবারগুলো রয়েছে যেগুলো হোল ফুড, সেগুলো আপনার খাদ্য তালিকায় প্রথম রাখতে হবে। এবং এগুলোর মধ্যে আলাদা করে এক্সট্রা কিন্তু কোনো প্রিজারভেটিভস নেই, কোনো এক্সট্রা সুগার নেই, এক্সট্রা নুন নেই। এই খাবারগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন এবং এগুলো যদি নিয়মিত আপনার খাবারের অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে দেখবেন আপনার হজমের সমস্যা এমনিতেই অনেকাংশে কমে গেছে। এবং এর পিছনে কিন্তু কারণও রয়েছে, কারণ এই খাবারগুলো যেগুলো হোল ফুড বা যেগুলো কম প্রসেস খাবার, তার মধ্যে কিন্তু নিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেল এগুলো থাকে, যা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার যে হজমের ব্যাপার সেটাকে কিন্তু ঠিক করতে বা হজম ঠিক রাখতেও কিন্তু এগুলো সাহায্য করে। এবারে প্রসেস যুক্ত ফুড যেগুলো, সেগুলো বাদ দেবেন, কারণ প্রথমত এর মধ্যে রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে, কিছু ফুড অ্যাডিটিভস থাকে, এক্সট্রা সুগার থাকে, প্রিজারভেটিভস থাকে, নুন থাকতে পারে, কিছু কেমিক্যালও থাকতে পারে, যেগুলো কি করে না আপনার যে গাট হেলথ বা পেটের যে ওভারঅল স্বাস্থ্য তাকে কিন্তু অনেকটা দুর্বল করে দেয়। পেটের মধ্যে গাট হেলথের মধ্যে ইনফ্লামেশন তৈরি করে এবং গাট পারমিয়াবিলিটি অনেকটাই বেড়ে যায়, যা আমাদের শরীরের মধ্যে কিন্তু ক্ষতি সৃষ্টি করে। এই প্রসেস খাবারগুলো কেন ক্ষতিকর সেগুলো একটু বোঝা দরকার, কারণ এদের বেশিরভাগের মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রাতে ট্রান্সফ্যাট থাকে। ট্রান্সফ্যাটযুক্ত খাবারগুলো কি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনি যদি বাড়িতে কোনোদিনও কোনো ভাজা খাবার খাচ্ছেন, ধরুন আলু ভাজা খাচ্ছেন, বা ধরুন চপ, পেঁয়াজি, বেগুনি, বা আমরা যে ভাজা খাবারগুলো সচরাচর বাঙালিদের বাড়িতে থাকে না, যে মুড়ি খাচ্ছেন যেগুলো ভাজা, সেগুলো যখন আপনি প্রথম তেল দিয়ে ভাজলেন তখন সেটা ঠিক আছে, কিন্তু প্রথমবার ভাজার পর ধরুন সেই তেল কিছুটা বেঁচে গেল এবং তার পরের দিন যদি আপনি আবার ফের ওই তেলে কোনো কিছু ভাজার চেষ্টা করেন, তখন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে যায়। এবং আপনি খেয়াল করলেই দেখবেন যেটা একদম টাটকা তেল সঙ্গে সঙ্গে দিয়ে রান্না করেছেন, তাতে আপনার গ্যাস অ্যাসিডিটি হচ্ছে না, কিন্তু আপনি যখন পরের দিন সেম তেলে রান্না করছেন তখনই আপনার অ্যাসিডিটি, গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। কারণ কি, এই তেলটা কিন্তু একবার রান্না করার পরে যখন রেখে দিয়েছেন তখন সেটা ট্রান্স ফ্যাটে রূপান্তর হয়ে গেছে। এবারে এটা তো গেল ঘরোয়া উদাহরণ। বাইরের যে সমস্ত খাবার, বিশেষ করে যত রকমের খাবার রয়েছে প্রত্যেকের মধ্যে ভরে ভরে কিন্তু ট্রান্সফ্যাট রয়েছে। বাইরের বিশেষ করে যেগুলো আপনারা অয়েলি ফুড, তৈলাক্ত খাবার খাচ্ছেন, বিশেষ করে চাউমিন, এগরোল, মোগলাই বা ফাস্টফুডের যে সমস্ত খাবারগুলো রয়েছে, অথবা বর্তমান সময়ে যে কুকিজ, পেস্ট্রি, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রাতে ট্রান্সফ্যাট থাকে। বা অনেকে ধরুন চিপস খাচ্ছেন, এই টাইপের সমস্ত খাবারগুলোর মধ্যে ট্রান্সফ্যাট রয়েছে এবং এই প্রসেস ফুডের মধ্যেই এগুলো পড়ছে। সুতরাং প্রসেস ফুড খাওয়া বন্ধ করলে আপনার এই ট্রান্সফ্যাট যেটা ক্ষতিকারক সেটা আপনার শরীরে যাওয়া বন্ধ হবে। ট্রান্সফ্যাট বা এই প্রসেস ফুডটা কীভাবে ক্ষতি করছে না আমাদের শরীরে, এর মধ্যে কিন্তু বেশিরভাগ খাবারগুলোর মধ্যেই নিউট্রিশনাল ভ্যালু তুলনামূলক অনেক কম। এর মধ্যে ভালো মাত্রায় কোনো যে ভিটামিন রয়েছে বা মিনারেল রয়েছে সেরকম কিন্তু নয়, বা এর মধ্যে ফাইবারও কিন্তু থাকে না। সুতরাং এই খাবারগুলো যখন আপনি খাচ্ছেন, এই খাবারগুলো যখন আমাদের পেটে যাচ্ছে, যেহেতু এর মধ্যে নিউট্রিশনাল ভ্যালু বা নিউট্রিয়েন্টস এরকম নেই, তাই আমাদের ব্রেন পর্যন্ত কিন্তু ঠিকঠাক সিগন্যাল যাচ্ছে না যে আপনি খাবার খেয়েছেন। কারণ যতক্ষণ না নিউট্রিশন যুক্ত খাবার আপনি খাবেন ততক্ষণ কিন্তু আপনার ব্রেনের সিগন্যাল যাবে না যে আপনি খাবার খাচ্ছেন বলে, যার ফলে আপনার কিন্তু পেট যে ভর্তি হয়ে গেছে সেই ব্যাপারটা, সেন্সেশনটা কোনো সময় আসবে না এবং আপনাকে বডি বা পেট বলবে আরও খাবার দাও, কারণ আমার খিদে রয়েছে। অর্থাৎ আপনার পেটে কিন্তু খাবার রয়েছে, পেট ভর্তি রয়েছে, সেই অবস্থাতে আপনি আবার খাবার খাবেন, ওভার ইটিং হয়ে যাবে। এইভাবেই কিন্তু আপনার গ্যাস অম্বল, অ্যাসিডিটি তৈরি হবে। গ্যাস অম্বল, অ্যাসিডিটি বাদ দিয়েও এই ট্রান্সফ্যাট বা এই খাবার যেগুলো নিউট্রিশন কম, সেগুলো যদি আপনি বেশি পরিমাণে খান, তাহলে কিন্তু এগুলো আপনার মধ্যে ওবেসিটি বা মোটা হওয়ার সমস্যাকেও কিন্তু ডেকে আনে। এছাড়া এই খাবারগুলোর মধ্যে আর্টিফিশিয়াল যে সুইটনার্সগুলো থাকে, অর্থাৎ মিষ্টি করার জন্য যে সুইটনার্সগুলো থাকে, সেগুলো আমাদের পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোর কার্যক্ষমতাকে নষ্ট করে দেয়, যেগুলোকে আমরা প্রোবায়োটিক বলে থাকি। এই প্রোবায়োটিক কিন্তু আমাদের হজমে অত্যন্ত সহায়তা করে। সুতরাং ট্রান্সফ্যাটযুক্ত খাবার বা যেগুলো প্রিজারভেটিভ খাবার বা আর্টিফিশিয়াল সুইটনার যেগুলোতে রয়েছে, সেই খাবারগুলো সম্পূর্ণরূপে
অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনি ভাজা বা ওই জাতীয় খাবারগুলো খেতে চাইলে বাড়িতে সঙ্গে সঙ্গে ভেজে খেতে পারেন, মাঝে মধ্যে কোনো অসুবিধে নেই। এবারে চলে আসি সেই সমস্ত উপায়গুলো যেগুলো আপনাকে মেনে চলতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো যে আপনি যখন খাবার খাচ্ছেন তখন আপনাকে স্লো ডাউন পদ্ধতি অবলম্বন করতে হবে। স্লো ডাউন পদ্ধতি বলতে কি, যে একটু বুঝে শুনে দেখে খেতে হবে সময় নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় কোথায় কি, অনেকের দেখবেন যে প্রচণ্ড খিদে পেয়েছে, সঙ্গে সঙ্গে খাবার টেবিলে বসে গোগ্রাসে এক নিমেষে খাবার খেয়ে শেষ করে ফেললেন এবং একটু পরে বুঝতে পারলেন যে অনেকটা বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে, হাঁপাতে শুরু করেছেন, পেট একদম মনে হচ্ছে ফুলে গেছে। কিন্তু এটা হয় কেন? এর হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। আপনি যখন খাবার খাওয়া শুরু করছেন, আপনার পেটে যে খাবার যাচ্ছে বা পেট ভর্তি হচ্ছে, এই ব্যাপারটা ব্রেনের সঙ্গে যে সিগন্যাল পেটের মধ্যে হয় সেটা হতে কিন্তু 20 মিনিট সময় লাগে। সুতরাং আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যে খাবার প্রথম 10 থেকে 15% যে খাবারটা খাচ্ছেন সেটা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন, বা যদি খুব জোর খিদে পেয়েছে তাহলে প্রথম 10 থেকে 15 ভাগ খাবারের অংশ খুব দ্রুততার সঙ্গে খেতে পারেন, কিন্তু তারপর আপনাকে খাওয়ার যে গতিবেগ সেটাকে কিন্তু স্লো করতে হবে এবং শরীরকে সময় দিতে হবে যাতে আপনার ওই সিগন্যালটা ঠিক টাইমে যায় এবং তাতে করে আপনার বডি এবং ব্রেনের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য আসবে যে আপনার পেট কখন ভর্তি হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এতে করে আপনার ওভার ইটিং, বেশি খেয়ে ফেলা হবে না, ডাইজেশন ইমপ্রুভ হবে, হজমের সমস্যা দূর হবে, তার সঙ্গে এর থেকে আপনি স্থূলতা বা ওবেসিটির সমস্যাতে যারা ভুগছেন বা যদি আপনি ওজন কমাতে চাইছেন সেটাতেও কিন্তু আপনাকে সাহায্য করবে। দ্বিতীয় যে উপায় আপনাদেরকে অবলম্বন করতে হবে, খাদ্য তালিকার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার রাখতে হবে। মূলত 3 ধরনের ফাইবার হতে পারে, যেরকম সলিউবল ফাইবার, যেগুলো হচ্ছে কি বার্লি, ওটস, বিনস জাতীয় খাবারগুলো। দ্বিতীয়ত হচ্ছে ইনসলিউবল ফাইবার কিছু রয়েছে, যেমন বিভিন্ন রকমের যে বাদাম রয়েছে বা বীজযুক্ত খাবারগুলো রয়েছে। এছাড়া কিছু প্রোবায়োটিক রয়েছে যেগুলো পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলোর কথা বলেছিলাম, গুড ব্যাকটেরিয়া, সেগুলোকে ঠিক রাখতে সাহায্য করে। এই প্রত্যেকটা ফাইবারেরই কাজ রয়েছে। সলিউবল ফাইবারের কাজ হচ্ছে আমাদের স্টুল বা আমরা যে মলত্যাগ করি সেটাকে ঠিকঠাকভাবে একটা আকার আকৃতি দেওয়া বা একটা সঠিক আকার প্রদান করা, অর্থাৎ আপনার স্টুলের যে সঠিক সাইজ হওয়া উচিত সেটাকে প্রদান করতে সহায়তা করে। এখানে গন্ডগোল হলেই দেখবেন আপনার স্টুলের যে সাইজ আকৃতি সেটাতে গন্ডগোল হতে পারে, অথবা আপনার মলত্যাগ হয়তো অনেক সময় পাতলা হতে পারে, অনেক সময় শক্ত হতে পারে, কনস্টিপেশনের সমস্যা হতে পারে। ইনসলিউবল যে ফাইবারগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্রাশ বা আমাদের যে ঝাড়ু দেওয়ার ব্যাপার তার মতো কাজ করে। আমরা অনেক খাবারই খাই যেগুলো পেটের মধ্যে কিন্তু লেগে রয়ে যায়, অর্থাৎ সেই জায়গাতে আটকে থাকে, সেগুলোকে কিন্তু টেনে একদম বাইরে বের করতে সহায়তা করে। সুতরাং এই ফাইবার জাতীয় খাবারগুলো আপনাদের মধ্যে রাখতে হবে এবং তাহলেই দেখবেন আপনার হজমের সমস্যা দূর হয়ে যাবে, আপনার পেট ফোলা, পেট ফাঁপা বা কনস্টিপেশন বা স্টুল পায়খানার সমস্যাতে যারা ভুগছেন তাদেরও সেই সমস্যাগুলো নির্মূল হবে। 3 নম্বর হচ্ছে আপনার খাবারের মধ্যে হেলদি ফ্যাট অ্যাড করতে হবে। হেলদি ফ্যাট পাওয়ার সবথেকে সহজ উপায় হলো বাদাম রয়েছে বিভিন্ন রকমের, অথবা বিভিন্ন রকম যে সিডস রয়েছে, যেরকম ধরুন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এগুলোর মধ্যে বেশ ভালো মাত্রায় আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। এছাড়া ম্যাক্রেল, টোনা, সার্ডেন এই টাইপের যে মাছগুলো রয়েছে সেখান থেকে পাবেন, কিন্তু এগুলো অনেক কস্টলি হয়ে থাকে বা আমাদের এখানে ঠিকঠাক পাওয়াও যায় না। সুতরাং বিভিন্ন টাইপের এই যে বাদাম বললাম সেগুলো খেতে পারেন, এই বা ফ্ল্যাক্স সিড, চিয়া বীজ, তিসি বীজ, এগুলোকে আপনি আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের গাটের মধ্যে যে ইনফ্লামেশন তৈরি হয় সেই ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে এবং ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, ক্রোনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিসের মতো যে সমস্যাগুলো তৈরি হওয়ার চান্স বা প্রবণতা সেগুলোকে কম করে, বা যারা এই সমস্যাতে ভুগছেন অলরেডি তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। চতুর্থ পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। এবারে জল আপনি শুধু জল আকারে না পান করলেও বিভিন্ন জায়গা থেকে পেতে পারেন। চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, বিভিন্ন ফল খাচ্ছেন, ফলের জুস খেতে পারেন, বা ভেজিটেবলস যেগুলো খাচ্ছেন সেখান থেকেও কিন্তু কিছু পরিমাণে আপনার জল পাচ্ছেন। মনে রাখবেন মোটামুটি সারা দিনে যেন 2.5 থেকে 3 লিটার জল পান করেন। যদি না কোনো আপনাদের রেস্ট্রিকশন থাকে জল খাওয়ার জন্য, কোনো হার্টের সমস্যা বা কিডনির কোনো যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে, কারণ আমাদের মূলত এমনি গরম প্রধান দেশ, সেক্ষেত্রে আপনাকে জল কিন্তু ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। 5 নম্বর পয়েন্ট হলো আপনার হজমের সমস্যা তখনই দূর হবে যদি আপনি আপনার স্ট্রেস বা চিন্তাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারেন। দৈনন্দিন জীবনে আমাদের বর্তমান যে সময় চলছে তাতে প্রত্যেকেই কোনো না কোনো স্ট্রেস, চাপ, অ্যাংজাইটি, দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন। কেউ ফ্যামিলি স্ট্রেস, কেউ কাজের স্ট্রেস, প্রত্যেকেরই আলাদা আলাদা একটা মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই স্ট্রেস যাদের মধ্যে যত বেশি, আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোমের মতো সমস্যাগুলো তাদের মধ্যে হওয়ার চান্স আরও বেশি হয়ে যায়। স্ট্রেস ম্যানেজ করতে গেলে আপনাকে কি করতে হবে? মেডিটেশন করতে হবে, যোগা করতে হবে, নিয়মিত ব্যায়াম প্রাণায়াম করতে পারেন। ব্রেনের সঙ্গে আমাদের পেটের একটা কিন্তু নিবিড় যোগাযোগ রয়েছে যাকে আমরা
গাট ব্রেন অ্যাক্সিস বলে থাকি। এই যোগাযোগটা তখনই ঠিকঠাক হয় যখন আপনার মাইন্ড স্ট্রেস ফ্রি থাকে, আপনার মস্তিষ্ক ফ্রি থাকবে, আপনার মনের মধ্যে কোনো চাপ থাকবে না, চিন্তা থাকবে না। অর্থাৎ কি, আপনার মন যদি ভালো থাকে তবে আপনার পেট ভালো থাকবে। তাই স্ট্রেস ফ্রি লাইফ ডিল করা বা জীবনযাপন করা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আপনাদের অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, কারণ বর্তমান সময়ে এই প্র্যাকটিসটা চলছে। এটাকে আমরা বলতে পারি মাইন্ডফুল ইটিং। ব্যাপারটা কি, সহজভাবে বোঝাতে গেলে যে অনেকের মধ্যে এই অভ্যাসটা দেখবেন যে যখন আপনারা খাচ্ছেন তখন শুধু খাবারের সঙ্গে কিন্তু আলাদা আরেকটা কাজ করছেন, যে একটা কাজেই মনোনিবেশ করেছেন, যে খাবার খাওয়া, যে খাবারটা কি খাচ্ছেন, খাবার যাচ্ছে আপনার মুখের মধ্যে সেটা চিবাচ্ছেন, কতটা শক্ত, কতটা নরম, টেস্ট কি, গরম কি না, বা পেটে যখন যাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলোর উপরে আমরা নজর না দিয়ে হয়তো মোবাইল ঘাঁটছি বা কোনো কিছু দেখছি, আবার অনেকে হয়তো পেপার পড়তে পড়তে ব্রেকফাস্ট করছেন বা টিভির দিকে দেখতে দেখতে হয়তো খাচ্ছেন। অর্থাৎ খাওয়ার সঙ্গে সঙ্গে সাইমেলটেনিয়াসলি আপনি আরেকটা কাজে মনোনিবেশ করে রেখেছেন। সুতরাং কি হচ্ছে না, আপনার ঠিক সিগন্যাল যে ব্রেনের মধ্যে পৌঁছানো যে আপনি খাবার খাচ্ছেন সেটা কিন্তু প্রপারলি যাচ্ছে না। এটাও কিন্তু আপনার ডাইজেশন সিস্টেমকে কিন্তু হ্যাম্পার করতে যথেষ্ট। সুতরাং যখনই খাবেন মাইন্ডফুল ইটিং অর্থাৎ খাবারের প্রতি মনোনিবেশ করবেন। এটা আপনি খেয়াল করে দেখবেন এবং আজ থেকে অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনার ইনডাইজেশন, গ্যাস অম্বলের সমস্যা দেখবেন অনেকাংশে নির্মূল হয়ে গেছে। 7 নম্বর পয়েন্ট যেটা আপনাদেরকে মনে রাখতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ, খাওয়ার সময় ভালো করে চিবিয়ে খেতে হবে। এটা হয়তো অনেকেই ছোটোবেলাতে শুনে থাকবেন এবং এর পিছনে কিন্তু কারণও রয়েছে। এখনকার দৈনন্দিন জীবনে যে কাজকর্মের স্ট্রেস দেখবেন, অনেকে 5 থেকে 7 মিনিটের মধ্যে খাবার দাবার টোটাল কমপ্লিট খেয়ে এক গাদা ভাত বা লাঞ্চে যা খাবার সেগুলো খেয়ে নিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ কোনো সময় নেই। এবং এনাদের মধ্যে ফ্যাটি লিভার, ইনডাইজেশনের সমস্যা, গলা বুক জ্বালা, হার্টবার্ন, এইগুলোর সমস্যা কিন্তু তীব্র আকার ধারণ করছে। খাবার পর চিবানোটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ যখন আপনি চিবোচ্ছেন তখন সেই জায়গা থেকে বেশ কিছু এনজাইম ক্ষরণ হচ্ছে, যেগুলো আমাদের হজমের প্রসেসটা কিন্তু মুখের মধ্যে থেকেই শুরু হয়ে যাচ্ছে, পেটের মধ্যে নয়, মুখ থেকেই কিন্তু শুরু হচ্ছে। এই ব্যাপারটা আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু এটা ঠিক যে আমাদের মুখ থেকেই কিন্তু হজমের প্রসেস শুরু হয়ে যাচ্ছে, এবং যেটা শুরু হচ্ছে কিন্তু আপনি ভালো করে চিবিয়ে খাওয়ার মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে, যত ভালো করে চেবাবেন খাবারের মধ্যে তত আপনার যে লালারস রয়েছে সেটা ভালো করে কিন্তু মিশে যাবে। এটা যত ভালো করে মিশবে তত আপনার খাবার আরও ভালোভাবে পেটের মধ্যে যাবে এবং কোথাও আটকে থাকবে না, যার ফলে গলা বুক জ্বালার যে সমস্যা সেটা হবে না। এবং এই এনজাইমগুলো ভালোভাবে মিক্সড হওয়ার জন্য আপনার অ্যাসিড রিফ্লেক্সের যে লক্ষণ বা সমস্যা সেটাও কিন্তু আর থাকবে না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনাকে কিন্তু বডি মুভমেন্ট করতে হবে বা এক্সারসাইজ করতে হবে। বডি যদি মুভমেন্ট করে, এক্সারসাইজ করেন, তাহলে অবশ্যই আপনার খিদে বোধ যেটা সেটা আরও ভালো হবে বা হজমও ঠিকঠাক হবে। কারণ আপনার যত বডি মুভমেন্ট হবে বা এক্সারসাইজ করবেন তত যে এনজাইমগুলো যেগুলো হজমে সহায়তা করে সেগুলো কিন্তু আরও ভালো কাজ করে এবং আপনার ক্যালোরি বার্ন হতে থাকবে। স্বাভাবিকভাবেই আপনার যে একটা ফুড সিস্টেমের যে আমাদের একটা সাইকেল রয়েছে, যে খাবার খাওয়া, হজম করা, বার্ন করা, এই ব্যাপারটা কিন্তু ঠিকঠাক চলবে। সুতরাং আপনি হাঁটতে পারেন, যখন অফিসে যাচ্ছেন যদি লিফট ইউজ করেন লিফট বাদ দিয়ে সিঁড়ি ইউজ করুন, সাঁতার কাটতে পারেন, সাইকেলিং করতে পারেন। অর্থাৎ এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে কিন্তু নিয়মিত আপনাকে ইনভলভ থাকতে হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার লাইফস্টাইলের মধ্যে মডিফিকেশন করা, বিশেষ করে কিছু অভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে। অনেকে অ্যালকোহল পান করেন বা মদ্যপানের যদি অভ্যাস থাকে তাদের মধ্যে গ্যাস অম্বল, অ্যাসিডিটির সমস্যা আসা স্বাভাবিক। কারণ কি, অ্যালকোহল গ্যাস্ট্রো ইসোফেজিয়াল যে রিফ্লাক্স সেটাকে বাড়িয়ে দেয়, যার জন্য এই গ্যাস অম্বল, গলা বুক জ্বালার সমস্যা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্মোকিং যারা করেন, ধূমপান যারা করছেন, তাদের হচ্ছে কি না, মুখের মধ্যে যে লালারস বা যে এনজাইম, তাদের মুখ অনেক ড্রাই হয়ে যায়, যার ফলে আপনার হজমের সমস্যা হবেই হবে। তৃতীয়ত হচ্ছে, যদি আপনি অনেক রাত্রি করে ঘুমোতে যান বা অনেক রাত্রি করে খান, তাহলে কিন্তু সেই খাবার ঠিকঠাক হজম হওয়ার সময়ই পাবে না। কারণ দেরি করে খেলে আপনি দেরি করে খেলেন, সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেন, খাবার যে ঠিকঠাক হজম হওয়ার ব্যাপার বা যে সময়টুকু দরকার সেটা কিন্তু পাবে না। অর্থাৎ লেট নাইট ইটিংও আপনাকে কিন্তু করা চলবে না। সুতরাং এই 9টা পয়েন্ট এবং প্রথমে যে পয়েন্টগুলো বলেছিলাম যে যেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে খাবার, এই সমস্ত কিছু মিলিয়ে আপনি যদি চলতে পারেন তাহলে দেখবেন আপনার গ্যাস অম্বলের সমস্যা কিন্তু একেবারেই নির্মূল হয়ে গেছে। আজকের ভিডিও থেকে যদি আপনাদের কিছু উপকার এসে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।